ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড চ্যানেলের নতুন যে ভিডিও, একটা প্রপার এসে আপনি কীভাবে লিখবেন আইসিসিআর অ্যাপ্লিকেশন করার সময়, সেটাতে আপনাকে স্বাগতম। আমি রাজেশ রায় আছি আপনাদের সাথে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক করছি আইটি দিল্লিতে। তো আপনারা যদি জেনে থাকেন যে আইসিসিআরের স্কলারশিপের জন্য সিলেক্টেড হওয়ার ধাপগুলো কী কী, তাহলে আপনারা অলরেডি জানেন যে আইসিসিআরের এসেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউনিভার্সিটিতে সিলেক্টেড হওয়ার জন্য। ইউনিভার্সিটি প্রথমত আমরা যখন অ্যাপ্লিকেশন করি সমস্ত ডকুমেন্ট দিয়ে আমাদের, তো এই ডকুমেন্টগুলো চলে যায় ইউনিভার্সিটির কাছে। ইউনিভার্সিটি আমাদের সমস্ত সার্টিফিকেটগুলো দেখে এবং এসেটা দেখে, এসে সমস্ত বিষয়গুলোই দেখে ওরা চেক করে। তবে এসের মাধ্যমেই আসলে একজন স্টুডেন্টের তার ক্যারিয়ার গোল, সে কতটা তার নিজেকে নিয়ে স্পষ্ট যে সে কী করতে চায় না করতে চায়, এই বিষয়গুলো সামনে ফুটে ওঠে। এবং ব্যক্তি হিসেবে সে কেমন, কোন কোন পরিস্থিতি সে নিজেকে কিভাবে তুলে ধরতে পারে এবং কোন কোন পরিস্থিতিতে কীরকম করে আচরণ করেছে, এই বিষয়গুলো আসলে এসে রাইটিংয়ের মাধ্যমে ফুটে ওঠে। তো আমি অনেককে দেখেছি যারা এআই এর সহায়তা নিয়ে এসেটা লিখে, তো এটা অবশ্যই করবেন না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এসেটা আইসিসিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে কোনো ওই ইউনিভার্সিটি যে কোনো স্কলারশিপের জন্যই আসলে এসএ বা এসওপি, এটার উপর ভিত্তি করে আমি যেমনটা বলছিলাম যে আপনাকে ওরা বিবেচনা করে যে মানুষটার ব্যক্তিত্ব আসলে কেমন। তো এটা অবশ্যই খুব সব থেকে গুরুত্ব দিয়ে লেখা উচিত। এসে রাইটিংয়ের ক্ষেত্রে আপনার সময় নেওয়া উচিত, আপনি যাতে পুরোপুরিভাবে নিজেকে তুলে ধরতে পারেন এবং এমন কোনো বিষয় যেটা আপনার অবশ্যই থাকা উচিত যে সেটা যাতে বাদ না যায়, তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস আইসিসিআরের আমার যে অরিজিনাল এসেটা ছিল, তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই। আমি দিনাজপুরের পার্বতীপুরের ছেলে। তো আমার সার্টিফিকেট, আমার যে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, সেটা এটা পিডিএফটা, এটাতে সমস্ত কিছুই রয়েছে। যাক, তো এখানে আমাদের শুরুটা ছিল আই হ্যাভ আ স্টোরি টু টেল উইদাউট হুইচ দ্য অ্যাপ্লিকেশন উড বি ইনকমপ্লিট ফর দ্য অ্যাডমিশন কমিটি টু জাজ মি বিয়ন্ড অল দ্য ডকুমেন্টস আই প্রোভাইডেড। তো এই ডকুমেন্টটাই, এই এসেটাই আমি হুবহু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন আপনাদেরকে আমি এখন আমাদের এসেতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসেতে যাওয়ার আগে আমি টপিকগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমরা অলরেডি যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন জানেন যে 6টা টপিক আছে। তার মধ্যে প্রথম টপিকটা সাম স্টুডেন্টস হ্যাভ আ ব্যাকগ্রাউন্ড, আইডেন্টিটি, ইন্টারেস্ট অর ট্যালেন্ট সো মিনিংফুল দে বিলিভ their application would be incomplete without it. If this sounds like you, please share your story. সো আমি আমার যখন অ্যাপ্লাই করছিলাম 2025 সালে, তো এই টপিকটা পড়ার পরেই আমার মনে হচ্ছিল দিস ইজ মি, আই শুড এক্সপ্লেন মাই স্টোরি টু দ্য অ্যাডমিশন কমিটি, সো দ্যাট তারা এটাতে আমার প্রতি এটা আই ক্যাচিং হবে এবং তারা আমাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে। যার কারণে আমি আমার বাকি টপিকগুলোতে যাওয়ার আগেই এটা দেখে আমার মনে হয়েছে যে এটা আমি এখানেই নিজেকে সব থেকে ভালোভাবে উপস্থাপন করতে পারবো। আপনার ক্ষেত্রে এটা নাও হইতে পারে। আমি সেকেন্ড টপিকটা নিয়ে কথা বলতে চাই যে দ্য লেসন্স উই টেক ফ্রম অবস্ট্যাকলস উই এনকাউন্টার ক্যান বি ফান্ডামেন্টাল টু লেটার সাকসেস। রিকাউন্ট আ টাইম হোয়েন ইউ ফেসড আ চ্যালেঞ্জ, সেটব্যাক অর ফেলিওর, হাউ ডিড ইট অ্যাফেক্ট ইউ অ্যান্ড হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। তো এটাও অসাধারণ একটা টপিক। এটা নিয়েও আপনি লিখতে পারেন যে আপনি কোনো প্রতিবন্ধকতা বা বিভিন্ন সমস্যা ফেস করেছেন এবং যেটা আপনার পরবর্তী সাকসেসের জন্য অনেক বড় একটা ভিত্তি ছিল। তো সেইটা নিয়ে আপনাকে লিখতে বলছে এখানে যে আপনি ওই চ্যালেঞ্জগুলো যখন ফেস করেছিলেন, ফেলিওর, তো সেইখান থেকে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাকে কীভাবে আলটিমেটলি সাকসেসের দিকে গাইড করেছে, তো এটা নিয়ে আপনি লিখতে পারেন। এবং 3 নম্বরটা রিফ্লেক্ট। এটাও আমি যে টপিকগুলো আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোকে আমি হাইলাইট করেছি। তো 3 নম্বরটা দেখতে পারেন আপনি যে রিফ্লেক্ট অন আ টাইম হোয়েন ইউ কোয়েশ্চেনড অর চ্যালেঞ্জড আ বিলিফ অর আইডিয়া। একটু ভিতর থেকে লিখতে হবে, বুঝতেই পারছেন। হোয়াট প্রম্পটেড ইউর থিঙ্কিং, হোয়াট ওয়াজ দ্য আউটকাম। যাক, আপনি এটা নিয়েও লিখতে পারেন। 4 নম্বরটা অসাধারণ একটা টপিক, এটা নিয়ে আপনি লিখতে পারেন, যার কারণে আমি এটাকে হাইলাইট করেছি। ডিসক্রাইব আ প্রবলেম ইউ হ্যাভ সলভড অর প্রবলেম ইউড লাইক টু সলভ। হ্যাঁ, আপনি যে কোনো প্রবলেম যেটাকে সলভ করেছেন অথবা সলভ করতে চান। ইট ক্যান বি অ্যান ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, আ রিসার্চ কোয়েরি, অ্যান এথিক্যাল ডিলেমা, এনিথিং অফ পার্সোনাল ইম্পর্টেন্স, নো ম্যাটার দ্য স্কেল। এটা কি হতে পারে? যারা ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, এটা হতে পারে রিসার্চ কোয়েরি, যারা অলরেডি কোনো রিসার্চ আইডিয়া আপনার মাথায় আছে,
তো সেটা নিয়ে কিভাবে কি কাজ করতে চান সেটা অবশ্যই আপনি এটাতে যেতে পারেন। অ্যান এথিক্যাল ডিলেমা, এটা হতে পারে এনিথিং অর অফ পার্সোনাল ইম্পর্টেন্স নো ম্যাটার দ্য স্কেল, মানে স্কেলটা গুরুত্বপূর্ণ নয়, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন এসএ বা এসওপিতে কোনো বিষয় উল্লেখ করার সময় আমাদের মনে হতে পারে যে এটা তো মনে হচ্ছে ছোটোখাটো একটা বিষয়, এটাকে কি আমি তুলে ধরবো, কিন্তু এটার গুরুত্ব আপনি যদি যথাযথভাবে তুলে ধরতে পারেন এবং স্টোরি টেলিংয়ের মাধ্যমে, স্টোরি টেলিং কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? আমরা যখন যে কোনো কিছু নিয়ে লিখতে গেছি আমাদেরকে এটা শেখানো হয়েছে যে একটা ধারাবাহিকতা বজায় রেখে এবং সুন্দর গল্পর মতো করে কোনো কিছু উপস্থাপনা করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এসেতে আমি আমার এসেটা দেখাবো এবং আপনার মনে হতে পারে যে আসলে এখানে সুন্দর একটা স্টোরি টেলিং আছে এবং সুন্দরভাবে কিছু বিষয় কিভাবে তুলে ধরা যায়, কিছু দুর্বলতাকেও সততার মাধ্যমে তুলে ধরে কিভাবে আইআইটি দিল্লির প্রফেসরদের অ্যাটেনশন আমরা ড্র করতে পারি। তো সেটা আমার ক্ষেত্রে তো হয়েছিল, তো সেই কিছু টিপস আমি এখানে আপনাদেরকে এই গাইডলাইন ভিডিওতে দিব। তো 5 নম্বরটা বলছে যে ডিসকাস অ্যান অ্যাকমপ্লিশমেন্ট ইভেন্ট অর রিয়েলাইজেশন দ্যাট স্পার্কড আ পিরিয়ড অফ পার্সোনাল গ্রোথ অ্যান্ড নিউ আন্ডারস্ট্যান্ডিং অফ ইয়োর সেলফ অর আদার্স, এটাও আপনি লিখতে পারেন। এবং 6 নম্বরটাও ভালো টপিক, ডিসক্রাইব আ টপিক আইডিয়া অর কনসেপ্ট ইউ ফাইন্ড সো এনগেজিং ইট মেক্স ইউ লুজ অল ট্র্যাক অফ টাইম। দেখুন, এটা কিন্তু আপনার মনে হতে পারে যে এটা কেমন একটা টপিক, কিন্তু এটাও তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারা যেহেতু এই টপিকটা দিয়েছে, তার মানে বুঝতে পারছেন এমনি এমনি তো এই টপিকটা দেয়নি, তাই না? হোয়াই ডাজ ইট ক্যাপটিভেট ইউ, হোয়াট অর হু ডু ইউ টার্ন টু হোয়েন ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং। যাক, তো এই 6টা টপিকের মধ্যে যে কোনো একটা টপিকের উপর আপনি লিখতে পারেন। আমি 3টা টপিক এখানে হাইলাইট করেছি। আপনার ক্ষেত্রে যেটা আপনার মনে হবে যে ইয়েস দিস ইজ মি, আপনি সেটার উপর লিখবেন। এখানে আমার কাছে এটা মনে হয়েছে এটাই, তার মানে এটাই শেষ নয়। সো লেটস স্টার্ট মাই জার্নি। তো আমার এসেটা কেমন ছিল তা আমি দেখতে পাচ্ছেন এখানে ছিল হচ্ছে আই হ্যাভ আ স্টোরি টু টেল উইদাউট হুইচ দ্য অ্যাপ্লিকেশন উড বি ইনকমপ্লিট ফর দ্য অ্যাডমিশন কমিটি টু জাজ মি বিয়ন্ড অল দ্য ডকুমেন্টস আই হ্যাভ প্রোভাইডেড। অসাধারণ একটা কথা, তাই না? আমার কাছে অন্তত তাই মনে হয়, আপনার কাছে কেমন মনে হচ্ছে জানি না। তো এই যে কোনো একটা কিছুর বিগিনিংয়ে মুগ্ধ করে দেয়া এবং অ্যাটেনশন ড্র করা, এই বিষয়টা আপনার এসে রাইটিংয়ের অবশ্যই প্রথমে থাকতে হবে। এবং আপনি যে টপিকের উপর লিখছেন তো সেটা যেন প্রথম যে প্যারার 2-1টা লাইন পড়েই যিনি অ্যাডমিশন কমিটিতে আছে তিনি যেন বুঝতে পারে যে সে এই বিষয়টার উপর লিখতে যাচ্ছে। যেমন আমাদের এখানে 6টা টপিক আছে, তাই না? আপনি এখানে লিখতে যাবেন না যে 6 নাম্বার টপিক এসে আনসার, এরকম কিছু লিখবেন না। আমার সাজেশন এটা, আপনি এমন কিছু সেন্টেন্স এখানে লিখবেন যাতে তারা বুঝতে পারে যে আপনি এই টপিকটার অ্যান্সার ওখানে দিতে যাচ্ছেন। তো এটা করবেন। তারপর আমার ছিল আই ওয়ান্ট টু শেয়ার ইট উইথ ইউ, মানে হচ্ছে অ্যাডমিশন কমিটির সাথে। আই ওয়াজ আ ভেরি এনার্জেটিক অ্যান্ড লাইভলি পারসন ফ্রম মাই ভেরি চাইল্ডহুড। আই ইউজ টু প্লে, ডান্স, সিং অ্যান্ড ডু লটস অফ অ্যাক্টিভিটিস অ্যালং উইথ কনসেন্ট্রেটেড স্টাডিজ। দেখুন, আমি এখানে অনেক কিছু বলেছি নিজেকে নিয়ে, কিন্তু মূল বিষয়টা থাকতে হবে। আমি এখানে কনসেন্ট্রেটেড স্টাডিজ জুড়ে দিয়েছি, হ্যাঁ, যে অনেক কিছু করছি, শুধু এটাই শেষ নয়, আমি স্টাডিজও ভালো করেছিলাম। তো এবং এটা কনসেন্ট্রেটেড স্টাডিজ, এটা একটা আসলে লিঙ্কার, এর মাধ্যমে আমি শুরুতেই একদম শুরুর দিকে আমি আমার পড়াশোনার যে হাইলাইট আমি নিজেকে করতে চাই সেই বিষয়গুলো এখন সামনে তুলে আনবো, আপনারা দেখতে পাবেন। তো তারপর বলছি যে বিং সেকেন্ড অ্যামং অল দ্য স্টুডেন্টস অফ ফুলবাড়ি উপজেলা অফ দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন দ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট 8th grade এক্সাম ইজ এ সাইন অফ মাই আর্লি এক্সেলেন্স। দেখতে পাচ্ছেন এখন আমি নিজেকে হাইলাইট করা শুরু করেছি যে জিএসসি তো ইন্ডিয়াতে নাই, তাই না? ওখানে হচ্ছে 8th গ্রেডের একটা পরীক্ষা, তো এখানে আমি সেকেন্ড হয়েছিলাম উপজেলা পর্যায়ে। তারপর আমি বলছি যে আই অলসো গট আ জিপিএ 5 অন স্কেল অফ 5 ইন দ্য 10th grade। তো এই যে কোন স্কেলে, হ্যাঁ, আমাদের যেমন 5 স্কেলে থাকে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা 5 স্কেলে নয়। ইন্ডিয়াতে খুব সম্ভবত 10th স্কেলে, 10-এর মধ্যে গ্রেডিং হয় এখানে। তো আমি এসএসসি ইন্টার এগুলো জানি না, তবে আমাদের আইআইটি দিল্লিতে 10 স্কেলে গ্রেডিং হয়। তো সেই জন্য এটা কত স্কেলের মধ্যে আপনি কত পেয়েছেন এটা উল্লেখ করে দিবেন, নাহলে দেখা গেলো আপনি 5 লিখে রাখছেন, কিন্তু তাদের যদি মনে হয় যে 10-এর মধ্যে 5, ধুরো দেখবেন। আর I led the football team of our school in the inter-school football competition as the captain of the team। তো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই যে
এখন দেখতে পাচ্ছেন যে আমার মধ্যে যে লিডারশিপের কোনো কিছু বিষয় আছে, তো এটাকে আমি সামনে তুলে আনার জন্য একটা লিঙ্কার জুড়ে দিয়েছি এখানে। তো চলুন দেখি আমরা পরের অংশে আমি কী বলেছি নিজেকে নিয়ে। I also gained first prize in all 3 competitions and that I participated in at the annual sports when I was a 10th grader. তো এখন নিজেকে নিয়ে বেশ কথা আমি লিখতে থাকবো। All these activities played a huge role in building up a strong leadership quality and personality in me. তো দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে তুলেও ধরে, তাই না, যে এই কাজগুলো আমি করেছি। ইন্টার স্কুল কম্পিটিশনে ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, তারপরে যে প্রাইজটা জিতেছি, এগুলো আসলে ভালো দিক। তো আপনার এরকম কিছু থাকলে আপনি সেগুলো তুলে ধরতে পারেন। I firmly believe that only the curricular activities are not enough for a person to develop as a complete human being. তো এখানে দেখুন, এখানে কিন্তু একটা দৃঢ় বিশ্বাস বা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা আছে। আমি যে একদম ফেলনা কেউ নই, তো এইটা এখানে তুলে ধরা আছে যে আমার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং এটাতে আমি নিজের উপর বিশ্বাস বা কনফিডেন্স আমার আছে। তো আমি সেই কথাটা এখানে তুলে ধরেছি। তো আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে আমাদের এখানে, নতুন চ্যানেল। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পরিচিত জনদের সাথে শেয়ার করে দিবেন, কারণ এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক সামনে নিয়ে আসি, কিছু কিছু ভালো ভালো বিষয় আনি, সামনে আরও আনতে থাকবো। কারণ এখন আমার সমস্ত সেট আপগুলো রেডি, দেখতেই পাচ্ছেন। আগের ভিডিওতে আমি অনেক কিছু বিষয় শেয়ার করেছি। যাক, আমরা কথা কম বলে কাজে চলে যাই। তারপর আমি বলেছি যে দেন দেয়ার আর সাম আনপ্লিজেন্ট সিচুয়েশনস ইনভলভিং মাই সার্কামস্ট্যান্সেস। এখন আমি ওই সময় পর্যন্ত আমার অনেক ভালো ছিল, কিন্তু তার পরের সময়টাতে আমি ডাউন হয়ে গেছিলাম এবং এই যে আমার ডাউনফলটা, এইটাকে কীভাবে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি যাতে এটাও আমার একটা হচ্ছে কি, আমি যে পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছি এই বিষয়টা সামনে আনবে এবং এটা আমাকে, এই এসওপিটা আমাকে হেল্প করবে তাদেরকে আমাকে এইভাবে কনসিডার করার বা বিবেচনা করার জন্য যে না, এই ছেলের মধ্যে পটেনশিয়াল আছে, তো আমরা একে সুযোগ দিতে পারি। এবং আইআইটিগুলোতে আপনারা অলরেডি জানেন কিনা আমি জানি না, তো অন্যান্য এই আইসিসিআর স্কলারশিপে যে 500টা সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ দেয়, তো এখানের অধিকাংশ ইউনিভার্সিটি শুধুমাত্র আমরা যে ডকুমেন্টগুলো সাবমিট করি সেগুলোর উপর ভিত্তি করেই সিলেক্ট করে, কিন্তু আইআইটিগুলো কিন্তু তা করে না। এখানে হচ্ছে এরা নিজেরা আগে ইন্টারভিউ নেয়, দেন ইউনিভার্সিটি সিলেকশন হয়, দেন হাই কমিশন থেকে ইপিটি ভাইভা সমস্ত কিছু এগুলো হয়, তারপর ওগুলোতে ওদের স্যাটিসফ্যাক্টরি মনে হলে ফাইনালি স্কলারশিপটা দেয়। তো আইআইটি দিল্লির প্রফেসরদেরকে কীভাবে কনভিন্স করতে পেরেছিলাম আমি আমার ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন এগুলোতে রেজাল্টটা একটু ডাউন থাকার পরেও। তো দেখুন আমি কীভাবে সেই স্টোরি টেলিংটা করছি এখানে। And I gradually started moving away from my studies where I was amongst the best. আমি এবার বলছি যে এমন কিছু আনপ্লেজেন্ট সিচুয়েশন আমার জীবনে আসে, তো যার কারণে আমি পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছিলাম, যেই পড়াশোনাতেই আমি আসলে সেরাদের মধ্যে থাকি। তো অ্যাজ আ রেজাল্ট আই কুড নট মিট দ্য এক্সপেকটেশনস অ্যান্ড ended up with a relatively lower GPA in the 12th grade. However, I managed to get an admission to one of the public universities in an excellent subject, applied chemistry and chemical engineering. তো দেখুন আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক করতে চাই, তো এখন আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংকে গ্লোরিফাই করেছি এখানে। যদিও বা আমি ভালো করতে পারিনি ওই সময়ে 12th বা ইন্টারমিডিয়েটে, কিন্তু আমি অনেক ভালো একটা সাবজেক্ট নিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাই। তো এটা একটা ভালো দিক, তাই না? যদি আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টিচার হন বা প্রফেসর হন, তো আপনার সাবজেক্ট নিয়ে যখন ভালো কথা শুনবেন, আপনি যেই সাবজেক্ট নিয়ে করেছেন সেগুলো নিয়ে বলবেন, তো অবশ্যই আপনাকে ভালো লাগবে। ইন দিস আন্ডারগ্র্যাজুয়েট লাইফ অ্যাগেইন আই ওয়াজ ইনভলভড ইন লটস অফ থিংস। আই ওয়াজ নট ফোকাসড অন মাই স্টাডি, বাট গ্র্যাজুয়ালি মাই ফ্যাসিনেশন ফর স্টাডি অ্যান্ড থার্স্ট টু নো দ্য আননোন রিটার্নড। তো এখানে কিছু ভালো কথা আমি লিখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, যে আমি এইখানেও অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম, যার কারণে আমি পড়াশোনায় অতটা ফোকাস ছিলাম না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার দুর্বল দিকগুলোকেও তুলে ধরেছি। এমন নয় যে শুধু সৎ এবং সৎভাবে, এখানে তেল দেওয়ার মতো কিছু নাই। আমার সততা, আমার সরলতা, এই বিষয়গুলো এখানে সামনে উঠে এসেছে এবং এগুলা আইআইটি দিল্লিতে জানেন কিনা জানি না, এবার আমরা 3জন স্কলারশিপ নিয়ে এসেছি।
তো রুয়েট চুয়েট আমি এখানের স্টুডেন্টদেরকেও জানি যারা কিন্তু স্কলারশিপ আইসিসিআর স্কলারশিপ ম্যানেজ করতে পারে নাই। বুটেক্স থেকেও আমি একজনকে জানি স্কলারশিপ ম্যানেজ আইসিসিআর স্কলারশিপ ম্যানেজ করতে পারে নাই। তো আমি তো করতে পেরেছি। এই পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিছু না কিছু ছিল এই ছেলেটার মধ্যে। যাই হোক, নিজের গুণগান আর কম করি। তো এই যে থার্স্ট টু নো দ্য আননোন রিটার্ন, এখানে কিন্তু রিসার্চ পড়াশোনা এগুলো রিলেটেড একটা হাইলাইট করা হয়েছে। হ্যাঁ, I started to dream of establishing myself as a researcher and making this world more sustainable and cleaner through my knowledge of academic studies. তো এখন আমি রিসার্চ রিলেটেড কথাবার্তার দিকে যাব এবং পড়াশোনার দিকে ঢুকে যাব। হ্যাঁ, তো এতক্ষণ আমি কিছুটা সময় নিয়েছি নিজেকে উপস্থাপন করার জন্য, তাদেরকে কনভিন্স করার জন্য যে আমি আসলে কিছু ডাউনফলের মধ্যে দিয়ে গেছি। A GPA of 3.797 in the last semester of MSc is the sign of my endeavor to রিচ মাই ড্রিম। তারপর এই যে আমার যে ভিতরে এইটা ফিরে আসলো এবং আমি যে স্বপ্ন দেখা আবার শুরু করলাম, তো সেখানে যে আমি হচ্ছে লাস্ট সেমিস্টারে ভালো একটা জিপিএ তুলতে পারলাম। এবং এটা কিন্তু উল্লেখ করা, দেখুন আমি কিন্তু উল্লেখ করেছি। তো এখানে আমার 3.79 আউট অফ 4টা লেখা গুরুত্বপূর্ণ ছিল, আমি লিখি নাই যদিও বা। যাই হোক, আপনারা এটা করবেন না। তো এটা আমি আমার প্রফেসরের কাছে গিয়ে শুনেছিলাম যখন আমি রেকমেন্ডেশন লেটারের জন্য গিয়েছিলাম। তো স্যার বলেছিলেন যে অবশ্যই কোন স্কেলের মধ্যে, কারণ বাইরের স্কেলগুলো একে থাকে না, তো সেটা গুরুত্বপূর্ণ। সাইন আপ মাই এন্ডেভার টু রিচ মাই ড্রিম। নেক্সট, এখানে সব কথাই হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছেন যে আই অলওয়েজ থট অফ অ্যান এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ইউনিভার্স অ্যান্ড মাই প্রজেক্ট ওয়ার্ক অন ওয়াটার পিউরিফিকেশন হ্যাজ ক্রিয়েটেড আ গ্রেট ডিজায়ার টু পার্সু অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড কন্ট্রিবিউট গ্রেটলি to the world, being able to meet up with the environmental challenges. Lab work internships in renowned institutions have helped me greatly in gaining this desire. তো এখানে আমার শেষের দিকের কথাটা আপনি একটু গুরুত্ব দিয়ে দেখতে পারেন যে ল্যাব ওয়ার্ক এবং ইন্টার্নশিপ রিনোন্ড ইনস্টিটিউশনস, তো এগুলোতে আমি করেছিলাম। আমার তো ইন্টার্নশিপ এই বিষয়গুলো ছিল। তারপর আমাদের ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওখানে আমাদের 1 মাসের একটা ট্রেনিং ছিল। তো এগুলো কিন্তু আমি এইখানে দেখুন কিন্তু উল্লেখ করে দিয়েছি এবং এগুলোর যে সার্টিফিকেটগুলো সেগুলো আমি হচ্ছে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডকুমেন্টে সাবমিট করেছিলাম। তো এখানে অনেকে কনফিউজড এখন যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ডকুমেন্টস বা রিকমেন্ডেশন লেটার এই বিষয়গুলো আপনারা কীভাবে আপলোড করবেন। তো এই বিষয়গুলো আমি নেক্সট দিনে কালকে হয়তো বা একটা ভিডিও আনবো। তো অ্যাপ্লিকেশন প্রসেস রিলেটেড সমস্ত ভিডিওগুলো ওইখানে আপনাদের ডাউটগুলো এখানে ক্লিয়ার করার চেষ্টা করব আরেকটা প্রেজেন্টেশন এবং ভিডিওর মাধ্যমে। তো নেক্সট যেটা বলতে চাই যে এখানে আমি শেয়ার করেছি যে আই ওয়ান্ট টু গো থ্রু আ মাস্টার্স প্রোগ্রাম ইন ইন্ডিয়া বিকজ আই বিলিভ দ্যাট দিস উইল মেক মি আ গুড ফিট টু বিকাম আ গ্রেট রিসার্চার ইন দ্য ফিউচার। বুঝতেই পারছেন। এবং এই যে রিসার্চ এই কথাটা খেয়াল করেছেন কি, তো আপনি যদি অনেক ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করতে চান, তো সেখানে রিসার্চের উপর যদি আপনার আগ্রহ থাকে এবং আপনি নিজেকে তুলে ধরতে পারেন, আপনার অ্যাডমিশন পাওয়ার বা স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যায়। I have engaged myself in lots of skill development activities and I voluntarily help a group of people to prepare for IELTS along with me. তো এইখানে দেখুন এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আছেন তাদের জন্য একটা অসাধারণ গাইডলাইন এখানে পেয়ে যাবেন আপনারা। আমি বলছি যে আমি যখন এটা অ্যাপ্লিকেশনটা লিখি তো ওই সময় আমি বাস্তবিক করছিলাম। আমি তো নিজে আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছিলাম এবং আমার যেহেতু ইংলিশ স্কিলটা একটু ভালো ছিল যার কারণে আমি একটা গ্রুপকে আইএলটিএসের ক্লাসও দিচ্ছিলাম। তো এটা কিন্তু একটা মানে কি, আমি গোপালগঞ্জ থেকে পড়াশোনা করেছি কিন্তু আমি রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে একটা, কুমিল্লা ইউনিভার্সিটি, এরকম স্টুডেন্টদেরকে নিয়ে একটা গ্রুপে আমি আইএলটিএসের ক্লাস দিচ্ছিলাম। তো এটা তো বুঝতেই পারছেন মানে সাধারণ একটা বিষয় না এবং এটা অনেক ভালো একটা ইমপ্রেশন তৈরি করে তাদের কাছে। আমার মনে হয় এইটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল যার কারণে আইটি দিল্লির প্রফেসররা মনে করেছে যে এই ছেলেটার মধ্যে কিছু হয়তো বা আছে, দেখি আমরা সুযোগ। তো ওরা আমাকে আলটিমেটলি ভাইবার জন্য শর্টলিস্ট করে। তো এটা অসাধারণ একটা অনুভূতি ছিল আমার। ভাইভাতে 6 জন প্রফেসর ছিলেন, তো প্রায় 20 মিনিট ধরে আমাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর প্রশ্ন করেছেন, তো আমি সেগুলোর উত্তর দিয়েছিলাম। তো ওনারা যখন স্যাটিসফাইড হয় আলটিমেটলি তারপর আমি হাই কমিশন থেকে কল পেয়ে তাদেরকেও স্যাটিসফাইড করে আমি স্কলারশিপটা পাই। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। আপনি এরকম কোনো পয়েন্ট যাতে মিস না হয়ে যায় যার কারণে আমি এটা সামনে নিয়ে এসেছি।
Therefore, an ICSR scholarship would be a great gateway for me to advance greatly. এটা দিয়েই আমি শেষ করি নাই, এটা শেষের সূচনা ছিল। আমি শেষ করেছিলাম এমন একটা 2টা সেন্টেন্স দিয়ে, যেটা আমার মনে হয় আমার ভ্যালুটা অ্যাডমিশন কমিটির কাছে অনেক গুণে বাড়িয়ে দিয়েছিল। আমি সেই বিষয়টা এখানে আনি নাই। আমি এটা আপনাদের উপরেই থাকুক, প্রত্যেকে নিজেকে নিয়ে একটু নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজেকে জানুন এবং এমন কিছু বিষয় শেষের দিকে তুলে আনুন। আমি শুরুর দিকের বিষয়টাও তুলে ধরতে চেয়েছিলাম না, কিন্তু আমি ভাবলাম যে সূচনাটা অন্তত দেখাই দিই, কারণ ওইটাও এমনভাবে লেখা উচিত যাতে হচ্ছে আই ক্যাচিং হয় এবং অ্যাটেনশন ড্র করতে পারে, এবং শেষেরটাও এমন হওয়া উচিত যাতে আপনার সমস্ত কিছু পড়ে তার একটা কি শেষ ভালো যার সব ভালো তার, অলসো অল দ্যাট ইটস অল, তো এরকম কিছু একটা ইমপ্রেশন তৈরি করতে পারে, এরকম কিছু একটা জিনিস আপনি এখানে লিখে দেবেন। এবং আমরা ফাইনালি 500 ওয়ার্ডের মধ্যেই আপনাকে এই এসেটা লিখতে হবে। আমার প্রায় 490 বা এরকম কিছু একটা ওয়ার্ডে আমি শেষ করেছিলাম ওটা। এবং এটা ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনি কমেন্ট সেকশনে কৃতজ্ঞতাসূচক কিছু লিখে দিতে পারেন অথবা প্রশংসাও করতে পারেন ভিডিওর। এবং অবশ্যই আপনার ক্লোজ বা কাছাকাছি যারা রয়েছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যদি আপনি মনে করেন যে তার জন্য অনেক হেল্পফুল এটা হতে পারে। নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এফোর্ট সময় দিয়েই ভিডিওগুলো তৈরি করা হয়, স্লাইড তৈরি করা হয়েছে, সুন্দর সুন্দর বিষয়গুলো দিয়ে দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এই এডিটিং, এই কিছু কিছু বিষয়গুলো করতে হয়েছে এবং ভিডিওটাও এডিট করতে হয়, তাই না? তো ততদিন ভালো থাকবেন, নিজেকে তৈরি করুন, নিজের যোগ্যতা বাড়ান, কারণ আলটিমেটলি এই যোগ্যতাটাই আপনার কাছে থাকবে, বাকি বিষয়গুলো দেখবেন যে সময়ের সাথে থাকছে, চলে যাচ্ছে, এরকমই পৃথিবী। ভালো থাকবেন।